project definition, proposal, etc. Today, what we will be learning? How to establish that project. And to execute the project, we have to first forward a project proposal. And we have to arrange funding. Then we can go for executing the project. So তোমরা কি চৌধুরী বই কালেকশন করেছো লাইব্রেরি থেকে? কে কে কালেক্ট করেছো? কেউ করো নাই? সফট কপিটা কালেক্ট করেছি স্যার। কেন, হার্ড কপি তো প্রচুর আছে। আর যদি কালেক্ট না করো তোমরা সিপিতে লিখতে পারবে না ভালো। So with today's class, we'll have a CT. In next class, first 20 minutes will be CT, and then class will be continued. Okay? So take care. প্রথম পরীক্ষাটা ভালো দেওয়ার চেষ্টা করবে। এখন বলো, we'll have 2 sessions today. Let's see whether we can finish it or not. In first session, we'll be learning about establishing the project. And in the session 2, we'll be learning about project proposal. So, আমরা কি প্রজেক্ট ম্যানেজমেন্টের কনসেপ্টটা কি গত ক্লাসে জেনেছি? প্রজেক্টে একটা কি কি থাকতে পারে, একটা প্রজেক্ট কিভাবে, তার ডেফিনিশন কি, কিভাবে একটা আমরা প্রেজেন্টেশন থেকে দেখে আমরা একটা প্রজেক্টকে আমরা আইডেন্টিফাই করলাম। হ্যাঁ জি স্যার। তাহলে আজকে উইল বি ডিসকাসিং অ্যাবাউট establishment of that project through defining various conditions. You have to define various conditions, and finally we will learn how to develop an effective project proposal. এই প্রজেক্ট প্রপোজালটা তৈরি করার পরে এটা যখন আমরা এক্সিকিউশনে যাব, দেন উই উইল গো ফর কন্ট্রাক্টিং। তখন আমরা প্রকিউরমেন্ট রেগুলেশন ল এগুলো সম্পর্কে জানবো। তাহলে আমরা যদি দেখি, what are the condition of a project? Can any one of you read it for me? A project may be considered as fully established when the following conditions are fulfilled. 1. Technical configurations are defined. 2. Performance requirement of various technical system, subsystem and key equipment are specified. Cost estimate for the project is frozen. Techno-economic viability of is examined, appraised and approved. Techno-economic viability of project, এটা হবে, এটা আসলে এটা হবে of project. A project is examined, appraised and approved. তাহলে এতটুকু কি বুঝলা আমাকে একটু বুঝিয়ে বলো নিজের ভাষায়। যে এখানে আমরা 4টা কন্ডিশন দেখলাম। প্রথম কন্ডিশনটা কি? প্রজেক্টের টেকনিক্যাল বিষয়াদিগুলো আগে আমাকে কনফিগার করতে হবে, তাই না? জি স্যার। তারপর কি করতে হবে? এখান থেকে আমরা পারফরমেন্স গুলো কি পাবো, টেকনিক্যাল সিস্টেম, সাবসিস্টেম, ইকুইপমেন্ট যেগুলো এখানে প্রজেক্টে ইউজ হবে, সেগুলো আমাকে কোনটা পারফরমেন্স কতটুকু দিবে, এটা আমার প্রজেক্টের সাথে সঙ্গতিপূর্ণ কিনা, এটা আমাকে ভালোভাবে আগে আইডেন্টিফাই করতে হবে। তো আমি একটা প্রজেক্ট করবো, সেখানে আর্থ মুভিং প্লান্ট লাগবে এতগুলো। হ্যাঁ, এখন এতগুলো আর্থ মুভিং প্লান্ট আমার কাছে আছে কিনা, তাই না?
এই জিনিসগুলো এবং কোনটা কি কাজে লাগবে, তো এগুলো আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে। হ্যাঁ, আগে মনে করো পদ্মা ব্রিজের মতো একটা বড় প্রজেক্ট, পাইলিং হচ্ছে 300 মিটার, 150 মিটার, 150 মিটার পাইলিং, একটা 1.5 মিটার ডায়া। এটা করার জন্য আমার কি টেকনিক্যাল নো হাও আমাদের বাংলাদেশে আছে কিনা, নাকি আমাকে বাইরে থেকে আমাকে একটু গেট ইট ফ্রম আউটসাইড। সেক্ষেত্রে প্রজেক্ট কস্টে ভেরিয়েশন আসবে কিছু। মেট্রো রেল করবে, মেট্রো রেলে আমাদের করার জন্য বাংলাদেশে আমাদের ভালো কোনো ইন্ডাস্ট্রি আছে কিনা, কন্ট্রাক্টর ফেসিলিটি আছে কিনা, নাকি অন্য বৈদেশিক চুক্তি করতে হবে। মেট্রো রেলের কোচ গুলো থেকে আসবে, এগুলো আমাদের বাংলাদেশ রেলওয়ে যেগুলো প্রোডাকশন করতে পারবে কিনা, নাকি আমাকে জাপান থেকে এগুলোকে অর্ডার দিয়ে আনতে হবে। তাহলে এখানে অনেক টেকনিক্যাল বিষয়াদিগুলো আছে, এগুলো প্রথমে আমাকে চুলচারা বিশ্লেষণ করতে হয়। এগুলো করার পরে দেন কস্ট এস্টিমেট অফ দ্য প্রজেক্ট ইজ ফ্রোজেন। মানে কি, এই কথাটার অর্থ কি বলো? কি কেউ বলতে পারবে না? হারিয়ে গেলাম নাকি? স্যার এটা বুঝতে পারিনি স্যার। কস্ট তো একটা এস্টিমেট করা লাগবে, তাই না? নাহলে প্রজেক্ট তুমি প্রপোজাল কিভাবে তৈরি করবে, তাই না? তো প্রজেক্ট এস্টিমেট তো শেষ টাইম, প্রজেক্ট কমপ্লিট হওয়ার গেছে, তুমি একটা 5 তলা বাড়ি বানাবে, একটা 6 তলা বা G+8 বাড়ি বানাবে। এখন তুমি কস্ট ফাইনাল করছো যে কত টাকা তোমাকে ব্যাংক থেকে লোন নিতে হবে, বা তুমি কত টাকা বিভিন্ন জায়গা থেকে ম্যানেজ করবে। এটা 6 কোটি টাকা লাগবে, না 6.5 কোটি টাকা লাগবে, না 7 কোটি টাকা লাগবে। এটা কি 3,000 টাকা পার স্কোয়ার ফিট তুমি হিসাব করে ধরবে, নাকি 2,500 টাকা স্কোয়ার ফিট, 2,800 টাকা স্কোয়ার ফিট ধরে ধরবে? তোমার পাশে যে বিল্ডিং করেছে একজন বললো যে আমি 2,800 টাকা স্কোয়ার ফিটে করে ফেলেছি, আরেকজন বললো আমি 3,000 টাকা স্কোয়ার ফিটে করে ফেলেছি। তুমি ইঞ্জিনিয়ার হিসেবে আরো ক্যালকুলেশন করে দেখলা যে 2,300 টাকায় হয়। এখন এক জায়গায় এসে you have to this estimate should get freezed, যে ঠিক আছে আমি 3,000 টাকার সর্বোচ্চ ধরলাম, এই 3,000 টাকা স্কোয়ার ফিট ধরে আমি এই প্রজেক্টটাকে ডিজাইন করি, লেট মি গো অ্যাহেড। আই হোপ এখানে কোনো ভর্তুকি লাগবে না, বা লাগলে অল্প লাগবে, আমি কাজটা শুরু করি। কথাটা বোঝা গেল? এক জায়গায় ইট হ্যাজ টু বি ফ্রোজেন। আর হচ্ছে কি, টেকনো-ইকোনমিক ভায়াবিলিটি অফ দ্য প্রজেক্ট ইজ এক্সামিন্ড, অ্যাপ্রাইজড এন্ড অ্যাপ্রুভড। এমন এখন এটা ইকোনমিক হবে কিনা, টেকনিক্যালি সাউন্ড হবে কিনা, এগুলো আগে কিসের মাধ্যমে, আমরা একটা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে এটা আমরা আগে ইয়া করি, এটা একদম ফাইনালাইজ করি। করার পরে তারপরে আমরা এটাকে অ্যাপ্রুভালের জন্য যাই। হ্যাঁ, তো জিনিসটা বুঝতে পারলাম নাকি বুঝানো এখানে? বলো। জি স্যার, বুঝতে পেরেছি স্যার। হ্যাঁ, মনে করো যে তুমি সিটি কর্পোরেশনের অনেক রকম বর্জ্য উৎপন্ন হয়, মেডিকেল ওয়েস্ট, হাউসহোল্ড ওয়েস্ট, তারপরে তোমার ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট। ইন্ডাস্ট্রিয়াল ওয়েস্ট গুলো টক্সিক, মেডিকেল ওয়েস্ট গুলো এগুলো আবার হার্মফুল, জীবাণু আছে। এখন মেডিকেল ওয়েস্ট গুলো অন্যগুলোর সাথে আমরা একসাথে ল্যান্ডফিলে ফেলতে চাই না। সেক্ষেত্রে আমাকে একটা বড় প্রজেক্ট নিতে হচ্ছে, ইনসিনারেশন প্রজেক্ট। ইনসিনারেশন প্রজেক্ট নেওয়ার ফলে আমি আসলে প্রতিদিন কতটুকু বর্জ্য পাই। দেখা গেল যে সিটি কর্পোরেশন এই ধরনের একটা প্রজেক্ট নিয়েছিল ডিএলসিসি, একটা ইনসিনারেশন প্লান্ট চালাতে যে খরচ, তাতে প্রতিদিন মনে করো যে 10 টনের মতো বর্জ্য সে পোড়াতে পারে, কিন্তু আমার উৎপন্ন হয় সারা শহরে প্রতিদিন মাত্র 5 টন। তাহলে দেখা যায় যে এই প্রজেক্টটা লস দিয়ে চালাতে হচ্ছে। তো লস দিয়ে চালাতে হলো, স্বাস্থ্যসেবার সাথে তুলনা করলে এই লসটা সরকারের ভর্তুকির মধ্যেই যেতে হবে। তো এইভাবে অনেক কিছু
টেকনো ইকোনমিক ভায়াবিলিটি গুলো আমরা চিন্তা করি, কিন্তু ইকোনমিক্যালি এটা ভায়াবল হচ্ছে না বা টেকনিক্যালি ইট ইজ সাউন্ড, তারপরেও এটা জনস্বাস্থ্যের কথা চিন্তা করে এই প্রকল্পটা আমাদেরকে দিতে হবে, যাতে এটা সরাসরি এখান থেকে এরা এগুলো যদি আমরা ল্যান্ড ফিলে গিয়ে ফেলি, তাহলে ওই জায়গার পরিবেশকে কন্টামিনেশন করবে এবং মাটিতে তোমার পলিফর্ম থেকে শুরু করে অন্যান্য জিনিস জীবাণু মাটিতে ট্রান্সফার হবে এবং ইট উইল গো টু গ্রাউন্ড ওয়াটার টেবল অলসো। তো আশেপাশে 2-3 কিলোমিটার 10 কিলোমিটার রেডিয়াসের ভূগর্ভস্থ পানিকে কন্টামিনেশন করবে, ওই জায়গার মানুষের দীর্ঘস্থায়ী পানিবাহিত রোগে আক্রান্ত হবে, জনস্বাস্থ্যের উপর হুমকি হবে। তো দেখো কোথাকার জিনিস কোথায় গিয়ে মিশেছে, এই জন্য এই জিনিসগুলা ফিজিবিলিটি স্টাডির মাধ্যমে উঠে আসতে হবে। জিনিসটা বুঝাতে পারলাম? জি স্যার। আচ্ছা Yes, sir. আচ্ছা, তারপরে দেখো এরপরে এটা কি, পরের লাইনটা পড়ো। হ্যাঁ পড়ো। হ্যাঁ, আমার কথা শুনতে পাচ্ছ না? Sir, an overall schedule for implementation of the project is drawn up. Financial agreements are made to implement. অ্যারেঞ্জমেন্ট Financial arrangements are made to implement the project. The project manager or director, PM or PD, is appointed to implement the project. Pre-project activities are complete and a zero data জিরো ডেট ফিক্সড। ঠিক আছে, তার মানে এখানে আমরা কি বুঝলাম, একটা একটা ইমপ্লিমেন্টের শিডিউল আমাকে তৈরি করতে হবে। সো আমরা এটা 3 বছরের প্রজেক্ট, প্রথম বছরে আমরা এই কাজগুলো করব, দ্বিতীয় বছর আমরা এই কাজগুলো করব, তৃতীয় বছরে এই কাজগুলো করব। প্রথম বছরের মধ্যে আবার রেইনি সিজনের আগে এই কাজগুলো করবো, রেইনি সিজনের পরে এই কাজগুলো করবো, এইভাবে ব্রেকডাউন থাকবে, তাহলে কাজ করতে আমার সুবিধা হবে। ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট মানে কি, আমি ব্যাংক লোন কতটুকু পাবো, আমি নিজে কতটুকু ফান্ড অ্যারেঞ্জ করব, সব ফান্ড একসাথে পাওয়ার পরে কি কাজে নামবো, নাকি আমি ইনিশিয়াল ফান্ড করে তারপরে কাজ শুরু করব, কাজ প্রোগ্রেস হতে হতে আমার ফান্ডের অ্যারেঞ্জমেন্টও সাথে সাথে চলে আসবে, তখন সেটার উপরে নির্ভর করে আমাকে টাইম নষ্ট না করে এখনই প্রজেক্টটা স্টার্ট করে দিতে পারি। ওরকম আমাকে পরিকল্পনা করতে হবে। আর সবচেয়ে বড় কথা, একজন প্রজেক্ট ডিরেক্টর অথবা প্রজেক্ট ম্যানেজার অবশ্যই স্টার্ট করে নিয়োগ দিতে হবে, যাতে সে সবসময় কি করতে পারে, এটার পিছনে লেগে থাকতে পারে, মনিটর করতে পারে এবং প্রজেক্টে এগিয়ে নিতে সহায়তা করতে পারে। আর প্রি প্রজেক্ট অ্যাক্টিভিটিস আর কমপ্লিটেড এন্ড জিরো ডেট ইজ ফিক্সড। সো প্রজেক্টের লঞ্চ হওয়ার আগে অ্যাক্টিভিটি গুলো যা ছিল, এস্টিমেশন সব আমাদের কমপ্লিট করতে হবে। জিরো ডেট ফিক্সড মানে কি, এই জিরো ডেটটা কি বলতে পারবে? কি বলতে পারবে না কেউ? তোমাদের রেসপন্সটা পাচ্ছি না। স্যার এটা পাচ্ছি না স্যার। জিরো ডেট ইজ ফিক্সড মানে হচ্ছে তোমার লঞ্চিং ডেট তো তোমাকে ঠিক করতে হবে, কোন দিন তুমি প্রজেক্ট স্টার্ট করবে, উদ্বোধন ডেট বলতে পারো, অথবা ইফেক্টিভলি স্টার্ট অফ ওয়ার্ক সেটা বলতে পারো। উদ্বোধন করে রেখে দিলে 3 বছর কাজ হলো না, সেটা জিরো ডেট হলো না। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে এক লাস্টের এখানে কি বলেছে, অ্যাকসেপ্ট একটা ইয়া বলেছে না, এখানে এই লাইনটা পড়ো তো, accept items Items 6, 7, and 8, all the other items are covered in what is known as the feasibility report. feasibility report 6, 7, 8 ছাড়া আর আগের যতগুলো অ্যাক্টিভিটি আছে 1 থেকে 5 এই সবগুলোই ফিজিবিলিটি স্টাডির ভিতরে নিয়ে আসতে হবে, ওগুলা ফিজিবল কিনা এই প্রজেক্টটা বাস্তবায়ন করতে। তো ফিজিবিলিটি রিপোর্টও তোমাকে প্রজেক্ট প্রপোজালের সাথে জমা দিতে হয় শুরুতে। তোমাদেরকে কিছু এক্সাম্পল দেখাবো। আচ্ছা
স্যার জিরো ডেটটা একটু আরেকবার বলবেন স্যার, বুঝতে পারিনি। জিরো ডেট মানে তো স্টার্টিং ডেট, ঠিক আছে, ইফেক্টিভ স্টার্টিং, ঠিক আছে। প্রজেক্টে সবকিছু প্ল্যানিং করলা, স্টার্ট করতে হবে। তুমি ইউনিভার্সিটিতে ভর্তি হলা, এখন ক্লাসই শুরু হলো, তো সেই ভর্তির তুমি ক্লাসই শুরু করতে পারলা না, দেখা যায় তুমি অসুস্থতার জন্য তোমার ফার্স্ট ইয়ারই মিসিং হয়ে গেল, আবার পরের বছর তুমি আবার ক্লাস শুরু করলে, তাহলে তোমার একটা ডেট মিস করলা, তোমার জন্য জিরো ডেট হবে, তোমার সহপাঠী দিতে পরবর্তী বছরের স্টার্টিং পয়েন্ট। তো এইটা আসলে আর কিছুই না, তোমাকে একটা লঞ্চিং ডেট ফিক্স করতে হবে যে এই তারিখে আমরা যাত্রা শুরু করব, ঠিক আছে। জি স্যার। আচ্ছা, ফিজিবিলিটি স্টাডিটা কি জিনিস? আমাদের একটা প্রজেক্ট বলি, পরে এটা A feasibility study is the process that every person or company should do before starting any project. A well-prepared and researched study could save hundreds of thousands of money further down the road. A successful feasibility study may be accepted or rejected. ঠিক আছে। যেমন ধরো তোমরা হয়তো শুনতে পারবে, আমাদের এর আগে ঢাকা চট্টগ্রাম ম্যাগনেটিক রেল প্রজেক্টের জন্য চিন্তা ভাবনা করা হয়েছিল এবং অনেক কয়েক কোটি টাকা দিয়ে সেটা ফিজিবিলিটি স্টাডি করানো হয়েছিল। ফিজিবিলিটি স্টাডি করার পর দেখা গেল যে এটা ভায়াবল না, সো দ্যাট প্রজেক্ট ওয়াজ রিজেক্টেড। সেখানে তো টাকা খরচ হয়ে গেছে একটু উল্লেখযোগ্য করে, কিন্তু ফিজিবিলিটি স্টাডি করার পর দেখা গেল যে এটা চালানো, মেনটেনেন্স বা রক্ষণাবেক্ষণ যেটাই বলি, এইটা আমার যত টাকা যাত্রী সেবার জন্য যত টাকা ভাড়া নির্ধারণ করতে হবে, তাতে ফ্লাইটের চেয়ে বেশি খরচ পড়ে যাবে। তো এটা অন্তত আরো ২০ বছরের আগে এটা ভায়াবল হবে না। তখন প্রজেক্টটা হয়ে গেল, রিজেক্ট হয়ে গেল। তো এটাকে বলি আমরা ফিজিবিলিটি স্টাডি, যেটা হলো রিকোয়ারমেন্ট, এখান থেকে আমরা বুঝতে পারি। আসসালামু আলাইকুম স্যার। ঠিক আছে, বুঝা গেল বিষয়টা? স্যার আসসালামু আলাইকুম স্যার। বলো। স্যার এই ফিজিবিলিটি যে টেস্টটা স্যার, এটা কি স্যার শুধু পেন এন্ড পেপারের ভিতরে থাকে নাকি স্যার অন গ্রাউন্ডে ইমপ্লিমেন্টেশন হয় স্যার? ফিজিবিলিটি স্টাডি অবশ্যই পেন এন্ড পেপার এবং গ্রাউন্ডে তোমাকে ভিজিট করতে হবে। গ্রাউন্ড যিনি ফিজিবিলিটি স্টাডির দায়িত্বে যারা পাবেন, এই যে দেখো এখানে তারা গ্রাউন্ড সার্ভে করবে, র মেটেরিয়াল সার্ভে করবে, দেখো এখানে ডিমান্ড সার্ভে করবে, যে প্রজেক্টটা নেওয়া হবে সেটার ডিমান্ড আছে নাকি, সেটার ডিমান্ড বাজারে আছে নাকি, সেটা সার্ভে করতে গেলে তোমাকে গ্রাউন্ডে যেতে হবে, টেকনিক্যাল স্টাডি করতে হবে, ঠিক আছে। সরি, তো আমাদেরকে তাহলে আমাদেরকে যদি আমি এটা করতে চাই, তাহলে দেখো এটা টেকনিক্যাল স্টাডিটা করতে হবে। তারপরে লোকেশন স্টাডি, আমি যে লোকেশন দিয়ে এই প্রজেক্টটা হবে, এটা লোকেশনটা আমাকে যাচাই করতে হবে। সে এখন আমরা যেরকম একটা স্টাডির সাথে জড়িত আছি, সেটা হচ্ছে তোমার ওই যে নোয়াখালীর এদিকে নতুন যে চর হয়েছে, সেখানে সরকার ইকোনমিক জোন এক্সপান্ড করবে অ্যারাউন্ড 10 কিলোমিটার বা 10 কিলোমিটারের মতো জায়গা। তো মিরসরাই থেকে ওখানে যাওয়া যাবে। এখন ওখানে যদি আমি ইকোনমিক জোন এস্টাবলিশ করি, তাহলে কোন ধরনের শিল্প কারখানা ওখানে বসবে, সেখান থেকে কত পরিমাণে ওয়েস্ট জেনারেট হবে, তার জন্য কি আমাদের ওই জায়গার জীব বৈচিত্র্য ধ্বংস হবে না? ওইখানে আমাদের ইলিশের প্রজনন ক্ষেত্র আছে, তারপরে ওইখানে আমাদের মোহনাতে এসে মিশেছে অনেক কিছু, ওইখানে অনেক ফ্লোরা ফোনা অ্যাভেলেবেল আছে। তাহলে এইখানকে ইকোসিস্টেমে কি ধরনের ডিস্টারবেন্সটা হবে, ওখানে আমি যে সমস্ত প্রোডাক্ট উৎপন্ন করবো
লোকাল মার্কেটে সেগুলো কতটুকু ডিমান্ড আছে, আমাকে কতটুকু বাইরে এক্সপোর্ট করতে হবে। এক্সপোর্ট করতে গেলে আমাকে কানেক্টিভিটি কি লাগবে, সেখানে কি আমরা নতুন করে ঢাকার সাথে কার্গো রেল সিস্টেম চালু করব, নাকি কার্গো ফ্লাইট চালু করব, নাকি সরাসরি ওখান থেকে আমরা শিপমেন্ট করে ওখানে একটা সি পোর্টের মতো করে সেখান থেকে শিপমেন্ট করে আমরা বাইরে পণ্য রপ্তানি করব। এই বিষয়গুলো কিন্তু সমস্ত কিছু চলে আসবে। এই জন্য লোকেশন স্টাডিটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তখন আমরা বলি আপনি যদি এই ধরনের বৃহৎ ধরনের এক্সপোর্ট ইকোনমি জোন আপনি করতেই চান, তাহলে দিস ইজ নট দ্য সুইটেবল লোকেশন। আইদার ইউ গো ফার্দার 100 কিলোমিটার আপ ও 100 কিলোমিটার ডাউন, একবারে সাগরের পরে, যেখানে আপনার ল্যান্ড এবং সি দুইটা কানেক্টিভিটি একসাথে আছে, যেখানে প্রাকৃতিক দুর্যোগের ঝামেলা কম। তো ওইগুলা এইখান থেকে স্টাডি থেকে আসবে এইরকম। সো সেম নির্ভর করে একটা ব্রিজের লোকেশন ঠিক করার ক্ষেত্রে। তো ব্রিজ যখন একটা ঠিক করা, এটা কি অ্যালাইনমেন্টটা এদিক দিয়ে যাবে, পয়েন্ট এ দিয়ে যাবে না পয়েন্ট বি দিয়ে যাবে, পয়েন্ট সি দিয়ে যাবে, তখন মরফোলজিক্যাল স্টাডি দেখতে হবে। ব্রিজের হাইট কত, আমাদের বিগত 30 বছর মরফোলজিক্যাল স্টাডি দেখতে হবে। তো এইভাবে লোকেশন সার্ভেটা ফাইনাল করা হয়। তাহলে প্রজেক্ট ক্যাপিটাল কস্ট এস্টিমেট এন্ড সোর্স অফ ফাইন্যান্স। ক্যাপিটাল কস্টটা কি? প্রজেক্টটা প্রথমে দাঁড়া করাইতে যে মেশিন ইকুইপমেন্ট যা লাগবে, এটা হচ্ছে ক্যাপিটাল কস্ট। তাহলে এইখানে কত টাকা লাগবে, এই প্রজেক্ট বাস্তবায়ন করতে দেখা যায় আমার 200 কোটি টাকা লাগবে বা 2000 কোটি টাকা লাগবে। এখন 2000 কোটি টাকা আমি কোত্থেকে পাবো? আমার সোর্স অফ ফাইন্যান্সটা আমাকে দিতে হবে। আমি কি বাংলাদেশ ব্যাংক আমাকে টাকা দিবে, নাকি আমি বৈদেশিক ঋণ সহায়তাতে যাব, নাকি আমি অন্য কোনো ডোনার এজেন্সি থেকে ইয়া পাবো, নাকি আমি নিজেই ধীরে ধীরে প্রথমে অল্প স্টার্ট করে তারপর আস্তে আস্তে এক্সপান্ড করি। এই ধরনের জিনিসগুলো স্টাডিতে চলে আসে। প্রফিটেবিলিটি এন্ড ক্যাশ ফ্লো অ্যানালাইসিস, আমার কতটুকু প্রফিট হচ্ছে, সে প্রফিট দিয়ে কি আমি বাকি ক্যাশকে চালাবো, ওই প্রফিট দিয়ে কি আমি কর্মচারী বেতন দিব, তারপরে এক্সপানশন করব। একটা প্রজেক্ট চলতে গেলে ক্যাশ ফ্লো ইজ এন ইম্পর্টেন্ট ইস্যু। ক্যাশ ফ্লো মানে কি? ওখানে যে সমস্ত কর্মচারী আছে কাজ করছে, তাদের কিন্তু মাস শেষে বেতন দিতে হচ্ছে, একটা ডাইরেক্ট হার্ড ক্যাশ লাগবে। ওরা তোমাকে ইয়া কিনতে হবে, কাঁচামাল কিনতে হবে, ক্যাশ লাগবে। তো এগুলো অ্যানালাইসিস করেই কিন্তু তোমাকে আগাতে হবে। কস্ট বেনিফিট অ্যানালাইসিস, কতটুকু আমি কস্ট এখানে ইনভলভ করলাম আর তার থেকে কতটুকু বেনিফিট পেলাম। তাহলে এখন তুমি বুঝতে পারছো ফিজিবিলিটি স্টাডি যদি আমি করতে যাই, গ্রাউন্ডে আমাকে যেতেই হবে। শুধু তাই নয়, এর সাথে রিলেটেড ইনফ্লুয়েন্সিং এরিয়া যতটুকু আছে ততটুকু আমাকে ইনফ্লুয়েন্সের হিসাব আমাকে নিতে হবে। ঠিক আছে? তাইলে ফিজিবিলিটি স্টাডি সম্পর্কে বিষয়টা ক্লিয়ার হলো? হ্যাঁ, জি স্যার। এখন তুমি একটু আমাকে বুঝিয়ে বলো যে ফিজিবিলিটি স্টাডিটা কেন দরকার। যদি বলা হয় হোয়াই ফিজিবিলিটি স্টাডি ইজ নিডেড এন্ড হোয়াট আর দ্য থিংস ইনক্লুডেড ইন ফিজিবিলিটি স্টাডি রিপোর্ট। বলো। স্যার ফিজিবিলিটি স্টাডি দিয়ে স্যার আমরা বুঝতে পারবো যে এই প্রজেক্টটা কি আদৌ আমার ফ্রুটফুল হবে কিনা। ওভারঅল সবকিছু সার্ভে করে একটা রিসার্চ করে এটা বের করা হবে। হ্যাঁ, হ্যাঁ বলো, শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। স্যার এইখানে স্যার আর কি সবকিছু ইনক্লুডেড স্যার, সব ধরনের সার্ভে স্যার, এই জন্য স্যার এটা প্রয়োজন। আচ্ছা, ঠিক আছে। তাহলে এখন আমরা পরবর্তী যাই। এখানে ফাইন্যান্সিং অ্যারেঞ্জমেন্ট ফর দ্য জিরো ডেট অফ দ্য প্রজেক্ট টু বিকাম ইফেক্টিভ। তুমি জিরো ডেট বলতে পারো যে দ্য লঞ্চিং ডেট, বা যে দিক থেকে তো আমার কার্যক্রম শুরু হবে। এটা যদি ইফেক্টিভ হতে হয়, অবশ্যই ফান্ড ইজ এ প্রিরিকুইজিট। ফান্ড ছাড়া তুমি তো ল্যান্ডই কিনতে পারবে না। ল্যান্ডই যদি না কিনতে পারো বা ল্যান্ডের ব্যবস্থা যদি না করতে পারো, স্ট্রাকচারই তৈরি করতে পারবে।
তাহলে তো ফান্ড অ্যাসেসমেন্ট প্ল্যান আমরা এইভাবে করতে পারি। প্রথমে কি আইডেন্টিফাই করতে হবে, আমার ক্যাপিটাল কস্ট কত, ওয়ার্কিং কস্ট কত, অপারেশন কস্ট কত। ক্যাপিটাল কস্ট কোনটা, যেটা আমার প্রজেক্টের জমি কিনতে, ইকুইপমেন্ট কিনতে যা লাগে সেটা হচ্ছে ক্যাপিটাল কস্ট। ওয়ার্কিং কস্ট কোনটা, ডে টু ডে আমি যে এখানে হবে, কাজ হবে, সেই কাজের মূল্যটা। আর অপারেশন কস্ট হচ্ছে যে প্রতিদিন যেটা আমাকে চালাতে গেলে, এটা আমার মেশিনের একটা লং টার্ম মেনটেন্যান্স কস্ট, সেগুলো আছে। এছাড়া প্রতিদিন আমাকে একটা রানিং কস্ট আছে। এই পুরোটা হচ্ছে অপারেশন কস্ট। আমরা এই কস্টগুলো বিস্তারিত আবার একটু পরে দেখবো। ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার কিভাবে, আমাকে ফাইন্যান্সিয়াল স্ট্রাকচারটা ঠিক করতে হবে। প্রথমত কস্টগুলো কি আইডেন্টিফাই করতে হবে, স্ট্রাকচারটা কিরকম। মনে করো আইডেন্টিফাই দ্য পোর্শন অফ ডেট এন্ড ইকুইটি অফ দ্য টোটাল ইনভেস্টমেন্ট। ইকুইটি কি জিনিস, আমার তো নিজের সম্পদ দিয়ে যেটা আমি করবো সেটা ইকুইটি। আর ডেট মানে যেটা আমি আরেকজনের থেকে ধার করবো, যেহেতু ব্যাংক থেকে আমি লোন নিলাম এত কোটি টাকা, এবং হলো ব্যাংকের সাথে আমার এগ্রিমেন্ট হলো যে আমি 3 বছর পর থেকে প্রোডাকশনে গেলে এই রেটে তোমাকে আমি পে করবো। তো সেটা হচ্ছে তোমার ডেট। আস্তে আস্তে তুমি তাকে পেমেন্ট করে দিলে, এইটাকে বলে যে ডেট এবং ইকুইটি। তো কতটুকু ইনভেস্ট করলা আর কতটুকু আউটপুট আসলো। ইনভেস্ট যতটুকু করলা তাতে টাকা ইনভলভ, আউটপুট কতটুকু আসলো, কতটুকু টাকা আসলো, এই দুটার সমন্বয়টা করতে হবে। So after that approach to various financial institute for funding the project. তারপরে এইগুলা হিসাব করলে তারপরে তুমি প্রজেক্ট প্রপোজাল নিয়ে যখন ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউট, এটা ব্যাংক হতে পারে, এটা সরকারের বিভিন্ন মন্ত্রণালয় যারা উদ্যোক্তা তৈরি করে এবং শিল্প কারখানাকে প্রণোদনা দেয়, তুমি সেই সমস্ত জায়গায় আমাদেরকে প্রজেক্টের জন্য ধর্ণা দিতে হবে। সরকারের মধ্যে সফটওয়্যার রিলেটেড কাজ করতে হচ্ছে, আইসিটি মন্ত্রণালয় আমাদেরকে এই ধরনের উদ্যোক্তাদেরকে অনেক কিন্তু এখনো পর্যন্ত ইনভেস্টমেন্টের জন্য তারা ফান্ডিং করে যাচ্ছে। এই ধরনের ফাইন্যান্সিয়াল স্ট্রাকচার গুলো খুঁজতে হবে। যেমন হায়ার এডুকেশন রিসার্চ প্রজেক্ট হ্যাকআপ কিন্তু বাংলাদেশের ম্যাক্সিমাম ইউনিভার্সিটিকেই তোমার রিসার্চের জন্য অনুদান দিয়ে যাচ্ছে। যেমন আমাদের এখানে ডক্টর তরিদের আন্ডারে হ্যাকআপের কিন্তু একটা প্রজেক্ট চলমান আছে, উনি এই প্রজেক্টটা নিয়ে এসেছেন, ওরা ফান্ডিং করছে। আমাদের এখানে আমরা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমাদের এখানে কাজ করছে, তোমাদের আগে পাশ করা অনেক স্টুডেন্টরা এখানে কাজ করছে। সো এই যে ফান্ডিং যদি একটা পাওয়া যায় কোনো জায়গা থেকে, তুমি যদি ক্লুফুল হও তাহলে কিন্তু এইভাবে প্রজেক্ট রান করা যায়, সেটা ছোট আকারের হোক নাকি মেট্রো রেলের জন্য বড় প্রজেক্টের আকারে হোক। তাহলে ফাইন্যান্সিয়াল অ্যারেঞ্জমেন্ট ইজ অলসো এন ইস্যু। ঠিক আছে, তাহলে আমরা দেখি যে কস্টটা কি, ক্যাপিটাল কস্টের বিষয়ে আমরা বলেছি। ক্যাপিটাল কস্টটা কি জিনিস একটু বড় দেখি। Capital costs are fixed one-time expenses incurred on the purchase of land, buildings, construction, and equipment used in the production of goods or in the rendering of services. It is the total cost needed to bring a project to a commercially operable status. বুঝতে পেরেছো? ডাউট আছে? ক্লিয়ারলি রিটেন ক্যাপিটাল কস্টটা কি জিনিস। তাহলে আমরা দেখি ওয়ার্কিং ক্যাপিটালটা কি। বলো। Working capital is the money needed to fund the normal day-to-day operations of project. It ensures enough cash to pay debts and expenses as they fall due, particularly during startup period. Usually 20 to 30% of the initial working capital requirement is provided for as margin money is estimating the project cost. ঠিক আছে, আমার প্রজেক্ট কস্টের ক্যাপিটাল কস্টের কিছু অংশ স্টার্টিং এর জন্য আমি এখানে ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রাখতে পারি, ক্যাপিটাল কস্টের কিছু অংশ, তাই না? স্যার সেকেন্ড বুঝতে পারিনি স্যার। আমাদের ক্যাপিটাল যেটা আমরা ক্যাপিটাল কস্ট যেটা নিচ্ছি সেখান থেকে 20 to 30% আমরা হিসাবে রাখতে পারি।
ওয়ার্কিং ক্যাপিটাল হিসেবে রাখতে পারি। ফ্যাক্টরি যখন আমার পুরানো ফাংশন শুরু করবে তখন আমার এক ধরনের প্রোডাকশন আসবে। আর ইনিশিয়ালি আমাকে এটা প্রথম 1-2 মাস ভায়াবল নাও হতে পারে, আমি লস করতে পারি, ইয়া করতে পারি। তো সেইটাকে সাপোর্ট দেওয়ার জন্য তোমার ইনিশিয়াল কিছু ওয়ার্কিং ক্যাপিটাল লাগবে, তোমার কিছু মূলধন লাগবে। ঠিক আছে, অনেকে দেখবা যে এরকম কোরবানির সময় গরুর ব্যবসা করতে নামছে, তো দেখা গেল যে এই গরু 10টা মারা গেছে, 20টা একটা করে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেই বছর তার লস। এই যে তখন সে আর কোনোদিন উঠে দাঁড়াতে পারে না। এই জন্য আমি অনেককে দেখেছি, যদি কারো এনাফ সাপোর্ট দেওয়ার জন্য সিকিউরিটি মানি হিসেবে তোমার ক্যাপিটাল মজুদ থাকে, তাহলে সে আবার ঘুরে দাঁড়াতে পারে, নতুন করে আবার মার্কেটকে ধরতে পারে, ধরে আবার ওখান থেকে অল্প প্রফিট হলেও কিছুটা পুষিয়ে নিতে পারে। তো এইভাবে রিস্ক এন্ড আনসার্টিনিটির বিষয়গুলো মাথায় রেখে একটা বিজনেসে নামতে হয়। যাই হোক, আমাদের এই কোর্সের উদ্দেশ্য তোমাদেরকে বিজনেস শেখানো। আমাদের কোর্সের উদ্দেশ্য হচ্ছে যে আমরা জেনারেল একটা প্রজেক্টের ইয়ার সম্পর্কে জানবো। বাকি তোমরা যখন প্র্যাকটিক্যাল ফিল্ডে নিজেই উদ্যোক্তা হয়ে কাজ করবে, সেটা ইঞ্জিনিয়ারিং ফিল্ড হোক বা অন্য ফিল্ডে, তখন তোমাদের এই নলেজটা কাজে লাগবে। আচ্ছা, তারপরে দেখো যে অপারেটিং কস্ট, এটা কি, এটা পড়ো। These are the costs which will be incurred on a recurring basis for production, maintenance, and marketing. Raw material, labor, utilities, repair and maintenance, and any other expenses to be incurred year after year once the project goes into commercial production are treated as operating expenses. তো বছরের পর বছর ধরে তোমার একটা ফ্যাক্টরিতে মেশিন কিনলা, তারপরে সেখানে মেশিনগুলো ইউজ হলো, মেশিনগুলোকে তোমার নিয়মিত মেনটেনেন্স করা লাগবে, এগুলো রিপেয়ার কস্ট লাগবে, এগুলো চালানোর জন্য অপারেটর লাগবে, এই সবগুলো এখান থেকে অপারেটিং কস্টের মধ্যে চলে যাবে। ঠিক আছে, এগুলো ব্যাংক যারা ফাইন্যান্স করবে তোমাকে, তারা এই জিনিসগুলো চাবে যে তুমি তোমার কস্ট গুলোকে কিভাবে ব্রেকডাউন করছো। আমি যে তোমাকে এখানে ইনভেস্ট করবো আমার সিকিউরিটি, তাহলে এখানে শর্ট টার্ম ফাইন্যান্সিং, লং টার্ম ফাইন্যান্সিং, অনেক রকম ফাইন্যান্সিং সোর্স অফ ফাইন্যান্সিং এখানে শো করা হয়েছে। এটা তোমরা করে নিও, এটা নট দ্যাট ইম্পর্টেন্ট। আচ্ছা, আমরা কস্ট এস্টিমেট কিভাবে প্রিপেয়ার করবো, ঠিক আছে, এটা একটু পরে দেখি। A project cost estimate is required not only for assessing fund requirement but also for ascertaining the economic viability of the project. If the cost of the project is not estimated accurately, the fund plan will consequently be inaccurate. ঠিক আছে, তাহলে আমাদের এস্টিমেটটা কি কারণে দরকার, শুধুমাত্র কতটুকু ফান্ড আমরা লাগবে সেটা অ্যাসেস করার জন্য না, আরো অ্যাসেস করার জন্য হচ্ছে যে এটা ইকোনমিক্যালি ভায়াবল হচ্ছে নাকি। তোমাদেরকে একটা এক্সাম্পল দিই। when I was direction engineer, যে আমাদের কমান্ডার চাইলো যে আমরা আমাদের যে ক্যান্টনমেন্ট স্কুল আছে এটাকে আমরা একটা বড় একটা প্রায় 10 কোটি টাকা দিয়ে 4 থেকে 5 কোটি টাকা দিয়ে আমরা একটা বড় অডিটোরিয়াম করবো। এখন দেখা যাচ্ছে যে অডিটোরিয়ামের জন্য জায়গা নেই, আমাদের পাহাড়ের দিকে যেতে হবে। এখন পাহাড়ে যদি আমি অডিটোরিয়াম করতে যাই, আমাকে কস্ট অলমোস্ট এমনি যেখানে 2 কোটি টাকা লাগে, তখন সেখানে আমাদের প্রায় 5 কোটি টাকার মতো খরচ হবে। এই যে কস্ট এস্টিমেটটা দেওয়া হলো, সুন্দর একটা ডিজাইন আমাদের করা হয়েছিল, আমি ছবিটা না এখন তোমার দেখাতে পারছি না, খুবই চমৎকার। আমাদের চুয়েটের আর্কিটেকচার ডিপার্টমেন্টের করে দিয়েছিল। বাট পরে আমরা কস্ট এস্টিমেট করে দেখি যে আসলে ওটা ভায়াবল না। তখন আমাদের কমান্ডার বললেন যে না, ঠিক আছে, তাহলে এত টাকা দিয়ে আমি ইয়া না বানিয়ে বরং আমি 4 তলা বিল্ডিং কে, আমার যেহেতু ফাউন্ডেশন দেওয়া আছে, লেট আস গো ফর 2 more story ভার্টিক্যাল এক্সটেনশন, তাতে আমি আর এতজন স্টুডেন্টকে এখানে আমরা জায়গা দিতে পারবো, তাহলে আমাদের বেতনও বৃদ্ধি পাবে, আমাদের টিচারের স্বল্পতা যেগুলো আছে আমরা সেটাকে পূরণ করতে পারবো। তাহলে দেখা গেল যে আমরা একটা প্রজেক্টের রিকোয়ারমেন্ট থেকে আমরা সরে এসে, যখন আমি
ফিজিবিলিটি স্টাডি করলাম, ইকোনমিক ভাইবিলিটি চেক করলাম, ওটা করতে গিয়ে তো আমার অনেক টাকা খরচ হয়েছে। তোমার এই যে তার ড্রয়িং ডিজাইন কমপ্লিট করা, 3D ভিউ, এটা সেটা আর্কিটেক্টকে অনেক টাকা দেওয়া, সেগুলো কমপ্লিট হওয়ার পরে আলটিমেটলি কি আমাদের ইকোনমিক ভাইবিলিটি না হওয়ায় আমাদেরকে ওই প্রজেক্ট শেষ করে আসতে পারে। পরবর্তীতে আমরা যেটা বাস্তবায়ন করেছি আরো উপরে 3টা ফ্লোর, এখন স্কুল অনেক বড় পরিসর হয়েছে এবং মানে টিচার, পর্যাপ্ত পরিমাণে টিচার এবং ক্লাস মেটেরিয়াল এবং ক্লাসগুলা সব সফিস্টিকেটেড ইকুইপমেন্ট দিয়ে, ভালো সাউন্ড সিস্টেম এবং পাওয়ার সিস্টেম দিয়ে এটাকে ফার্নিশ করা গিয়েছে। তো আগে হয়তো আমি শুধু একটা মাত্র তৈরি করলে, অডিটোরিয়াম তৈরি করলে এই টাকাগুলো আমরা এই মুহূর্তে ওখানে এঙ্গেজ হয়ে যেতাম। তো সো এখন এটা বড় হওয়াতে এখন আমাদের স্টুডেন্ট সংখ্যা বেড়েছে, ইনকামও বেড়েছে। এখন হয়তো আরো 10 বছর ওয়েট করে আমরা আরেকটা অডিটোরিয়াম করতে পারি, টাকা একবার আসে। তো এখানে কিন্তু নির্ভর করে, মানে অ্যাসেসিং দ্য ফান্ড রিকোয়ারমেন্ট, এটা নির্ভর করে আমার স্বাদ এবং সাধ্য দুটোর মধ্যে ম্যাচ করতে হবে। If the cost of the project is not estimated accurately, the plan will consequently be inaccurate. এটা অবশ্যই। তারপরে কি, বাট দ্য অ্যাকুরেসি, এটা কি বলেছে বলো? But the accuracy is not so easy to ensure, as there exists always lack of complete information at different stages of a project. প্রজেক্ট ধরো স্টার্টিং ফেজে তোমার একরকম রিকোয়ারমেন্ট থাকবে, তখন তুমি এস্টিমেট করবে একরকম। যত দিন যাবে প্রজেক্টটা তোমার সামনে যখন দৃশ্যমান হবে, তখন তোমার মনে হবে যে না, এইখানে আমার রুম কম হয়ে গিয়েছে, আরো 2টা রুম বাড়ালে মনে ভালো হয়। এদিকে সার্কুলার রোডটা রাখা হয়নি, এটা সার্কুলার রোডটা রাখলে ভালো হয়। এখানে একটা লিফটের প্রভিশন রাখা হয়েছে, আমরা ক্যাপসুল লিফট দিতে পারি কিনা। এই ধরনের অনেক রিকোয়ারমেন্ট তখন চলে আসে, যেগুলো প্রথম দিয়ে ভিজুয়ালাইজ করা যায় না। সো repeated estimate at different stages of the project cycle is required. মানে কনসেপ্ট ফেজে তুমি এক ধরনের রিকোয়ারমেন্ট গেজ এস্টিমেট পার স্কয়ার ফিট এত টাকা লাগবে। তারপর যখন আমি এক্সিকিউশন ফেজে যাচ্ছি, তখন দেখা যাচ্ছে যে আমার হঠাৎ করে রডের দাম তখন বেড়ে গিয়েছে, তখন আমার আরো কিছু ফান্ড এডিশনাল অ্যারেঞ্জ করে কাজটা শুরু করতে হবে। জানি যে এই মুহূর্তে আমার এত টন রড কিনতে হবে, তাই না? তো এইভাবে আমাদের প্রত্যেকটা স্টেজে, তারপর তুমি যখন একবারে মিড স্টেজে চলে যাও, তখনও দেখা যাচ্ছে যে আবার নতুন করে একটা সমস্যা উদ্ভব হচ্ছে। তো এই জন্য রিপিটেড এস্টিমেট আমাদের সবসময় প্রয়োজন হয়। আচ্ছা, তাহলে দেখো টাইপ অফ এস্টিমেট। তো আমরা চাইলে এস্টিমেট গুলো সেই রিকোয়ারমেন্ট অনুসারে কিরকম 5টা এস্টিমেট আমরা নর্মালি করি। এস্টিমেট গুলো কি, অর্ডার অফ ম্যাগনিটিউড এস্টিমেট একটা, তারপরে স্টাডি এস্টিমেট, প্রিলিমিনারি এস্টিমেট, ডেফিনিটিভ এস্টিমেট, আর হচ্ছে হলো ডিটেল এস্টিমেট। আচ্ছা, এটা আমরা these estimates have different accuracies depending on information availability. তাহলে এখানে এস্টিমেট গুলোতে মেজর ডিফারেন্সটা কিভাবে আসতেছে, ইনফরমেশন গ্যাপ, তাই না? কি মনে হচ্ছে তোমাদের? বোঝা জি যাচ্ছে স্যার, আমার কথা না বোঝা যাচ্ছে না? জি স্যার, বুঝতে পারছি। ইনফরমেশন গ্যাপটা কেন হচ্ছে, আইডিয়া করতে পারো ইনফরমেশন গ্যাপটা কেন হচ্ছে? হ্যাঁ, অলরেডি আইডিয়া। স্যার, একটা প্রজেক্টের বিভিন্ন স্টেজে আমরা, মানে ফার্স্ট স্টেজে আমরা অতটা ওটা সম্পর্কে জানতে পারি না স্যার, আস্তে আস্তে আরো জানতে পারি স্যার, এরকম কিছু। হ্যাঁ, ওইরকম তো বটে। তাহলে যদি তোমার অথরিটি তোমাকে বলে, তুমি এজ এন ইঞ্জিনিয়ার তুমি প্রজেক্টটা নিয়ে দিলে, অথরিটি যদি বলে তুমি কেন ভিজুয়ালাইজ করতে পারলা না আগে, তাহলে তার কোন উত্তর আছে? না স্যার। উত্তর অবশ্যই আছে। এখন তুমি দেখালে যে ম্যাটেরিয়াল প্রজেক্ট হবে এইখান থেকে শাহবাগ পর্যন্ত, তুমি একটা স্ট্যান্ডার্ড শুটিং এর ডিজাইন ধরলে, তুমি তো এখনই তো এইখান থেকে শাহবাগ পর্যন্ত এন্টায়ার রাস্তা তুমি সয়েল টেস্ট করতে পারবা?
সেই প্রজেক্ট সেই বাজেট তো তোমাকে দেওয়া হয়নি। তো এখন যখন কাজ শুরু করার আগে যখন তুমি সয়েল টেস্ট করছো, দেখা যায় এক এক জায়গার ফাউন্ডেশন ডিজাইন এক এক রকম হচ্ছে, তখন তোমাকে কস্ট ভেরিয়েশন করতে হচ্ছে। তো যেটা তুমি আগে স্ট্যান্ডার্ড ডিজাইন করেছিলে, এখন ডিজাইন তোমাকে চেঞ্জ করতে হচ্ছে, ঠিক আছে? তারপরে দেখা গেল যে জাপান যে ধরনের কোচ দেওয়ার কথা ছিল, যে লাইট লোকোমোটিভ দেওয়ার কথা ছিল, এখন আর একটু হেভি। সরকার বলছে না, আমাদের জনসংখ্যা যে রেটে বাড়ছে, আমরা 10 বছর আগে যে প্ল্যান করেছিলাম, এখন তার চেয়ে বেশি রেটে বাড়বে, যাত্রী সংখ্যা বেশি হবে, তাহলে আমার স্ল্যাবের থিকনেসটা আর একটু বাড়াতে হবে। এখন কনস্ট্রাকশন শুরু হওয়ার 1 বছর পরে এটা জানা গেল, যখন পিলার হচ্ছে। তো তখন তোমাকে এডিশনাল কস্ট আবার বাড়াতে হচ্ছে। এই জন্য প্রজেক্টের রিভিশন গুলো হয়। বিষয়গুলো ক্লিয়ার? মানে এই যে ইনফরমেশন গ্যাপ, কি যে ইনফরমেশন জানি না, আমি নিজেও জানি না, মানে বিষয়টা হচ্ছে ওইরকম আর কি, ঠিক আছে? তো কি কি ইনফরমেশন জানা হয় না, তার একটা উদাহরণ তোমাদেরকে দিলাম আর কি। আচ্ছা, তারপরে অর্ডার অফ ম্যাগনিটিউডটা কি? এখানে ইট ইজ সিম্পলি গেজ এস্টিমেট, এই জন্য এটার একুরেসি মানে প্লাস মাইনাস 60%, যেটা আমরা বলি আর কি, যে কত টাকা ফ্ল্যাটের দাম, এখানে একটা বাড়ি করবো 6 তলা, কেউ বললো 4,000 টাকা স্কোয়ার ফিট, কেউ বললো 3,000 টাকা, তুমি 4,000 টাকা স্কোয়ার ফিট ধরে একটা ইয়া করে এস্টিমেট করলাম, ঠিক আছে? যে আমি জলসিঁড়িতে আমি ফাউন্ডেশন ডিজাইন করবো, প্রায় 150 ফিট পাইলিং লাগবে। তো এখন তুমি 150 ফিট পাইলিং করতে গিয়ে দেখলো যে আসলে তোমার 50 লাখ টাকা হিসাব, কিন্তু কাজ যখন করতে গেলে দেখা গেলো যে এখানে যেটা ডিজাইন করেছো, অর্থাৎ নর্মাল পাইলিং, সেটা এখানে দেওয়া যাচ্ছে না। পাইলের জন্য বোরহোলই করা যাচ্ছে না, ভেঙে যাচ্ছে, পার ভেঙে যাচ্ছে, অত কস্ট বেশি পড়ে যাচ্ছে। এর চেয়ে ড্রিভেন পাইল দিলে কস্ট কমে যেত। তখন দেখা যায় যে এস্টিমেট আবার চেঞ্জ হচ্ছে। ওই এই জন্য এগুলো কি, একুরেসিটা স্টার্টিং এ অলমোস্ট 40-60% মতো ভেরিয়েশন থাকবে। এটা রেশিও মেথড বলে অনেক সময়। তারপরে অর্ডার অফ ম্যাগনিটিউড এস্টিমেট, তারপরে হলো স্টাডি এস্টিমেট। স্টাডি এস্টিমেটটা কি? যখন তোমার প্রজেক্টটা অ্যাপ্রুভ হচ্ছে, তখন আমাদের অবশ্যই একটা এস্টিমেট দিতে হবে ফাইনালি। তো সেটা হচ্ছে আমরা এটা এই লেভেলে আমরা যদি আরো বেশি ইনফরমেশন জানি, ইউজারের আরো বেশি রিকোয়ারমেন্ট জানি, তাহলে এই পর্যায়ে আমাদের আরেকটু কমে যায়, 30%-এর মধ্যে আমাদের একুরেসি আমি এখানে পাই। তাহলে প্রিলিমিনারি এস্টিমেট, এটা যখন আমরা প্রজেক্টের লাইফ সাইকেল একটা সিগনিফিকেন্ট পর্যায়ে পৌঁছে যায়, তখন আমরা আরেকটা এস্টিমেট করি, এটাগুলো তোমার প্রিলিমিনারি এস্টিমেট। এই সময় কস্ট অ্যাকুরেসি অ্যারাউন্ড 20%-এ নেমে আসে। আচ্ছা, দেখো এখানে একটা জিনিস বলেছে, at this stage budget allocation is frozen and the basis of control is established. তো তোমার এই বাজেট, তোমার বাজেটের আপ ডাউন হবে না, এটাতে তোমার কাজ চালিয়ে যেতে হবে। এই যে বড় বড় প্রজেক্ট গুলো যদি ধরি, পদ্মা সেতু, আমাদের মেট্রো সেতু, এগুলো ওই বাজেট দিয়ে আমরা কাজ স্টার্ট। এরপরে যদি বাজেট যদি যে ইয়া হয়, ওভাররান করে, তাহলে প্রকল্পটা আমাদেরকে রিভিশনের জন্য পাঠাতে হবে, তখন আবার রিভাইজ প্রজেক্ট প্রপোজাল পাঠাতে হবে, সেটা আমরা পরবর্তীতে দেখবো। ডেফিনেটিভ এস্টিমেট, এখানে এটা কখন তৈরি করা হয়? ডেট অফ প্রজেক্ট কমেন্সমেন্ট, এই সময় আরেকটা প্রজেক্ট করা হয়। এই কস্টের তখন এস্টিমেট অ্যাবাউট অ্যারাউন্ড 10% এসে থাকে অ্যাবাউট অ্যাকুরেসি। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এট দিস স্টেজ কি কি ইনফরমেশন জানা আছে একটু পড়ো দেখি। At this হ্যাঁ, পড়ো। At this stage, definite information like equipment purchase, specification, job awarded cost, schedule of items for works and goods, general drawings, etc. are available. This contributes an added accuracy to estimate. সো তুমি এস্টিমেট করলা যে আমি এই প্রজেক্টটা করব, এখন তোমার একটা তোমার অফিসিয়াল প্রাইস এস্টিমেট দিয়ে টেন্ডার থ্রু করলা, টেন্ডার হয়ে গেল, এবং ঠিকাদার নির্বাচন হয়ে গেল, এবং যে কাজটা পেলো সে তোমার অফিসিয়াল এস্টিমেটের চেয়ে সবাই দেখা গেল যে কেউ 5% অ্যাবাভ দিয়েছে, কেউ
8% এভাবে দিয়েছে, ম্যাক্সিমাম 10% এভাবে দিয়েছে। এখন তোমার টেন্ডার ইভ্যালুয়েশন কমিটি তোমার 8% এভাবে যে দিয়েছে তাকে কন্ট্রাক্ট অ্যাওয়ার্ড করবে। তাহলে দেখো স্টার্টিং এ কাজটা যখন তুমি কন্ট্রাক্টরতে স্টার্ট করলা, সেই হিসাব কিতাব করে বললো যে না আপনার হিসাব ঠিক নাই, আমি এই টাকা দিয়ে পারবো না, আমাকে আরো 8% টাকা বেশি দিতে হবে, আদারওয়াইজ আই ক্যানট ডু দিস ওয়ার্ক। তো এরকম যারা কন্ট্রাক্টে পার্টিসিপেট করেছে সবাই কেউ আরো 9%, কেউ 9.5%, কেউ 10% এরকম দিয়েছে। তো তুমি শেষ পর্যন্ত অথরিটি ডিসিশন হলো 8% যে এভাব দিয়েছে তাকে দিবে। এই যে এখন 8% যে বেড়ে গেল, এই কষ্ট কোত্থেকে আসবে? তাইলে এই যে তুমি যে আবার নতুন এস্টিমেট করছো, এখন তুমি একজ্যাক্ট ইনফরমেশনটা জানো যে এই পার্টের কষ্ট এত, তখন ওই কষ্ট এখানে ঢুকিয়ে দিলে তোমার আর সমস্যা নেই। এই জন্য এইখানে ভেরিয়েশনটা হয়। আচ্ছা, আমাদের হাতে আর কয় মিনিট আছে? স্যার আমাদের আসতে সময় নেই স্যার, 9টা বাজে ক্লাস আসছে স্যার, 9টা বাজে। 8:56 বাজে স্যার। আচ্ছা, তো 9টা বাজে ক্লাস। আচ্ছা, এরপর আমাদের লাস্ট ওয়ান, এটা কি? ডিটেইল এস্টিমেট। এইখানে এটা কখন করা হয়? কন্ট্রাক্ট যখন কমপ্লিশন হয়ে যাবে, মেশিনারি এবং ইকুইপমেন্ট অর্ডার দিয়ে দেওয়া হবে, 90% কনস্ট্রাকশন ড্রয়িং যেন আমরা পেয়ে যাবো। শুরুতে সব ডিটেল আমরা পাই না, পেজ ড্রয়িংটা পাই, তখন আমরা অ্যাকুরেটলি করতে পারবো এবং এখানে 5% ভেরিয়েশন থাকে। তো সো আমাদের লাস্ট কথাটা হচ্ছে কি, লাস্ট কথাটা একদম একটু পড়ো। So the estimate is unable to achieve 100% accuracy since it cannot cover construction phase. 100% accuracy can be obtained only when construction phase is over and the project moves into full-scale operation. তাহলে এটার মাধ্যমে পুরো জিনিসটা বোঝা গেল। হ্যাঁ, তাহলে আমরা আগামী দিন পরবর্তী পার্টগুলো দেখবো। তাহলে এই পর্যন্ত তোমরা আগামী দিন সিটির জন্য তোমরা প্রিপারেশন নেবে, ঠিক আছে? এবং স্যার নেক্সট ক্লাসে সিটি। নেক্সট ক্লাসে ফার্স্ট 20 মিনিট উইল বি সিটি, দেন নেক্সট 20 মিনিট উইল বি ক্লাস। ওকে স্যার, হ্যাঁ। স্যার স্টাডি এস্টিমেটের যে আগের স্লাইডটা একটু যাওয়া যাবে স্যার? স্টার্টিংটা অর্ডার অফ ম্যাগনিটিউড এস্টিমেট। স্যার আরেকটু প্রবলেম ছিল স্যার। বলো। স্যার আপনি হচ্ছে লাস্ট ক্লাসে বলেছিলেন যে সিপিটিউ ওয়েবসাইট থেকে প্ল্যানিং কমিশন থেকে একটি বই ওইটা এটা এখন লাগবে না, আরো পরে। এটা এই আমাদের এই লেসন শেষ হওয়ার পরে আমরা ওখানে যাব। জি স্যার। ঠিক আছে, এগুলা এখন যেগুলো দেখিয়েছি সেগুলো করো। জি স্যার। প্রজেক্টের প্রপোজাল, ওই যে প্রজেক্টের ডেফিনিশন, প্রজেক্টের ক্যারেক্টারিস্টিক্স ফিচার কালকে তোমাদেরকে আপলোড করেছি ইয়াতে, ঠিক আছে, ওই যে গুগল ক্লাসরুম। তো তোমাদের যে একটা প্রজেক্টের ইয়া দেওয়া থাকে, প্রজেক্ট সম্পর্কে বর্ণনা দেওয়া থাকে, সেখান থেকে দেখে তোমাকে ইয়াগুলা ক্যারেক্টারিস্টিক ফিচার গুলো বের করে জানতে হবে উইথ রেফারেন্স টু দ্যাট স্পেসিফিক প্রজেক্ট। তুমি যদি বলো যে এই প্রজেক্টের একটা প্রজেক্টের ডেফিনিট স্টার্টিং ডেট এন্ড এন্ডিং ডেট, তাহলে তোমাকে যে প্রজেক্ট দেওয়া হয়েছে সেটার স্টার্টিং ডেট এন্ডিং ডেট কবে সেটা তোমাকে লিখতে হবে। আর যদি না থাকে তাহলে বলবো যে এই প্রজেক্ট নরমালি প্রজেক্টে এটা থাকে, বাট ইন দিস প্রজেক্ট it was not shown, but however there should be an starting date and ending date. It is assumed that starting date and ending date is there, though it is not shown in the slide or something like that. তো এইভাবে ক্রিয়েটিভ কোশ্চেনও থাকবে, নর্মাল কোশ্চেনও থাকবে। টাইম ইজ শর্ট, সো কেউ যদি দেখে দেখেও লিখতে চায়, যদি তার পারা না থাকে সে দেখে দেখেও লিখতে পারবে না, তো সো নিজের একটু ভালোভাবে পড়বে। তো তোমাদের যেহেতু নেক্সট ক্লাস আছে, let me finish here. So thank you very much. আসসালামু আলাইকুম স্যার। ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার একটু প্রবলেম ছিল স্যার। বলো। আমরা